দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। জ্বালানি খাতে বিগত সরকারের বকেয়া 50,000 কোটি টাকা পরিশোধে হিমশিম খাচ্ছে বর্তমান সরকার। চট্টগ্রামে বললেন আমির খসরু, আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে দেয়া হবে সর্বোচ্চ বরাদ্দ। লুটপাটের হিসাব নিশ্চয়ই বের করা হবে, এই লুটপাটের সাথে কারা জড়িত সেটাও বের করা হবে। বায়েজিদের রাজু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, রাউজানের মধু নাসিরের খুনের বদলা নিতেই পরিকল্পনা। মূল অভিযুক্ত সহ 6 জনের বিরুদ্ধে রিমান্ড আবেদন। চট্টগ্রামে এখনো জমেনি স্থায়ী পশুর হাট, বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা, চলছে যাচাই বাছাই, দাম বেশি বলছেন ক্রেতারা। দাম থাকবে বা গরুর শর্টেজ থাকবে কিনা, এখন আমরা দেখতে আসা আর কি, ঘুরতে আসা, গরুর কি পরিমাণ দাম হচ্ছে সেটা দেখার জন্য আসছি আর কি। যেগুলো দেশি এবং দেশাল গরু এগুলোর প্রতি কাস্টমারদের চাহিদা একটু বেশি থাকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করে তিনি তহবিল সংকট সত্ত্বেও এ প্রকল্পে অর্থ ছাড় দেওয়ার কথা জানান। পাশাপাশি গত 7 থেকে 8 বছরে এই মেগা প্রকল্পে দুর্নীতি লুটপাট তদন্তেরও ঘোষণা দেন। এ সময় আরও 3 জন প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। দুপুরে নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকা প্রবর্তক মোড় পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাথে যোগ দেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে নগরীর শোলকবহর এলাকায় খাল খনন কাজ পরিদর্শন করেন মন্ত্রীরা। এ সময় অর্থমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থাকবে না। বিগত সময়ে প্রকল্প নেওয়া হলেও পরিকল্পনায় ঘাটতি ছিল। সরকারি তহবিলের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও চট্টগ্রামকে প্রাধান্য দিয়ে জলাবদ্ধতা নিরসনে অর্থ ছাড় দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। প্রকল্পগুলো এখন প্রায় শেষের দিকে, এই বর্ষার জন্য কাজ কিছু বন্ধ থাকবে। বর্ষার পরে এই প্রকল্পগুলো পরিপূর্ণভাবে সম্পাদন হবে এবং এরপরে আমরা আশা করি চট্টগ্রামের পানি জলাবদ্ধতার যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর সমাধান হবে। বিগত সরকারের সময় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে লুটপাটের তদন্ত এবং লুটপাটের সাথে কারা জড়িত তা বের করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। লুটপাটের হিসাব তো আলাদা হিসাব। তা আমরা এখন আমাদের প্রকল্পটার সমাধান না করলে চট্টগ্রামবাসী যে জলাবদ্ধতা যে কষ্ট পাচ্ছে, এটা আমাদের প্রাধান্য দিতে হচ্ছে এটাকে, এবং লুটপাটের হিসাব নিশ্চয়ই বের করা হবে, এই লুটপাটের সাথে কারা জড়িত সেটাও বের করা হবে। পরে বিকেলে নগরীর টাইগার পাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং মেয়রের উপস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থা নিয়ে গঠিত 19 সদস্যের কমিটির বৈঠকেও বেশ কিছু সিদ্ধান্ত হয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বায়েজিদে প্রকাশ্যে গুলি করে রাজু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, রাউজানের মধু নাসিরের খুনের বদলা নিতেই পরিকল্পিতভাবে খুন করা হয় রাজুকে। দীর্ঘদিন অনুসরণ ও পরিকল্পিত ছক কষে চট্টগ্রামে বোনের বাসার সামনে খুন করা হয় রাজুকে। হত্যাকাণ্ডে সকলেই ব্যবহার করে বিদেশি পিস্তল। এই ঘটনা মূল অভিযুক্ত সহ 6 জনকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের 8 ঘন্টা আগেও এই দোকানে বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিল রাজু। সেখান থেকেই তাকে অনুসরণ করতে থাকে কিলিং মিশনে অংশগ্রহণকারীরা। কষতে থাকে হত্যাকাণ্ডের নিখুঁত ছক। অপেক্ষা সময়ের। কিছুক্ষণের মধ্যে সেখানে এই সিএনজি অটোরিকশা নিয়ে পৌঁছায় অস্ত্রধারীরা। এরপর ভিকটিম রাজুর পিছু নিয়ে তার বোনের বাসা চিনে নেয় এই কিশোর। তার পেছন পেছন অস্ত্রসহ হেঁটে যায় করিম। রাজু বোনের বাসা থেকে বের হওয়ার সাথে সাথে সে তথ্য পৌঁছে যায় কিলিং মিশনে অংশ নেয়া সদস্যদের কাছে। শুরু হয় গুলিবর্ষণ। দৌড়ে বাঁচার চেষ্টা করলেও সামনে পথ আগলে দাঁড়ায় ওই কিশোর ও করিম। সামনে থেকে রাজুর বুকে গুলি করে করিম। এরপর পেছন থেকে বাকি সদস্যরা এসে তার শরীরে একের পর এক করে 5 রাউন্ড গুলি করে। মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঢালুয়ে সিঁড়ি দিয়ে।
দুপুরে ঘটনাস্থল তদন্তে গিয়ে হত্যাকাণ্ডের পুরো ছক ও কৌশলের বর্ণনা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথম যে ৬-৭ রাউন্ড গুলি, তার মধ্যে একটাও তার গুলি তার গায়ে লাগেনি। সে গুলি যখন পার হয়ে যাচ্ছিল একদম শেষ মাথায় গিয়ে, তখন সামনে থেকে যে দুইজন উৎপেতে ছিল, তখন তারা মানে তার মধ্যে থেকে একজনে তাকে বুকে লক্ষ্য করে গুলি করে তাকে মানে ঘটনাস্থলে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তারা পিছন থেকে যারা আসছে তারা উপর্যুপরি তাকে গুলি করে, ওই যে চিপা গুলি, ওই গুলিটা দিয়ে তারা বের হয়ে যায়। কেন এই হত্যাকাণ্ড, কারা ঘটিয়েছে, তদন্তে নেমে কিলিং মিশনের মূল হোতা করিমকে তার 5 সহযোগী সহ গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি। পুলিশ বলছে মরদেহের পাশ থেকে উদ্ধার করা গুলির খোসা ও করিমের কাছ থেকে উদ্ধার করা বুলেট একই। মূলত রাউজানের সম্প্রতি মধু নাসের হত্যাকাণ্ডের বদলা নিতেই এই খুন। নিহত রাজু ডাকাত আলম গ্রুপের সদস্য বলে ধারণা করছে পুলিশ। ভিকটিমের বাড়ি কিন্তু রাউজান কদলপুর। ভিকটিম আমাদের এই বাইজিৎ এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসেছে। তারা জড়িত, তাদের সাথে হয়তোবা তাদের এলাকায় কোনো আধিপত্য অথবা অন্তঃকন্দল থাকতে পারে। এদিকে এ ঘটনায় এখনও আতঙ্কিত নিহত রাজুর পরিবার। সন্ত্রাসীদের ভয়ে অনেকটা ঘরবন্দি জীবনযাপন করছেন তারা। আমরা এখন সবাই আতঙ্কে আছি। এখন আমি যে আপনাদের মাঝে এগুলো বলা করতেছি, আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী রাস্তায় শহীদ মিনারের দোকানে আলুর চপ বেগুনি বেচে, 3টা ছেলে আছে, আমি বের হইতে দিচ্ছি না। আজকে স্কুলে যাই নাই আমার ছেলে, আজকে কয়েকদিন ধরে আমি এখন চাকরির থেকে আছি যে ভয়ে। এর আগে এ ঘটনায় গুলিবিদ্ধ শিশু রেশমি গত 14 মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পার্বত্য জেলার রাঙামাটিতে প্রথমবারের মতো জাপানি শিক্ষা পদ্ধতি কুমন প্রশিক্ষণের যাত্রা শুরু হয়েছে। দুপুরে শহরের রাঙাপানিতে মনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে কুমন লার্নিং সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। MUFG ব্যাংক লিমিটেডের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মনোঘরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে 40 জন শিক্ষার্থী গণিত বিষয়ে কুমন পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। আয়োজকরা জানান, জাপানে উদ্ভাবিত এবং বিশ্বের 7টিরও বেশি দেশে প্রচলিত কুমন পদ্ধতি শিশুদের আত্মশিক্ষা, মনোযোগ বৃদ্ধি ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চলের শিশুদের মানসম্মত শিক্ষায় এগিয়ে নিতে এই উদ্যোগ কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তারা। জেলা পরিষদ অবশ্য হবে, আমি প্রক্রিয়ার মধ্যে আছি। এটা জানা যে বিগ প্রসেস, এটা কিন্তু ভুল হতে দেওয়া যাবে না। আমি যদি পারো লেটার পাও কি বলে GPA 5 পাওয়ার চেষ্টা করবো আর কি। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ইমপ্রেশন আর্ট গ্রুপ আয়োজিত বিশেষ গ্রুপ চিত্র প্রদর্শনী বিয়ন্ড দ্য লিমিট অফ থট। ইমপ্রেশন আর্ট গ্রুপের শিল্পীবৃন্দ তাদের সৃজনশীল কাজের মাধ্যমে শিল্পকলার চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতার এক অনন্য সমন্বয় ঘটিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের স্বনামধন্য ও প্রতিশ্রুতিশীল মোট 61 জন চিত্রশিল্পীর শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর KMA কাইয়ুম। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। চট্টগ্রামে অস্থায়ী পশুর হাটের প্রস্তুতি চলছে। স্থায়ী হাটগুলোতে জমে ওঠেনি, তবে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। সময়ের সঙ্গে বাড়বে ক্রেতাও। বাজার পরিস্থিতি এবং দর দাম যাচাই করছেন সবাই। গরুর দাম বেশি বলে দাবি ক্রেতাদের। কোরবানির বাকি আর প্রায় 2 সপ্তাহ। চট্টগ্রামে স্থায়ী সব পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে হাটে পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। চট্টগ্রাম জেলা উপজেলার পাশাপাশি কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গ থেকেও পশুর ট্রাক ঢুকতে শুরু করেছে। এখন খাদ্য রেডি করতেছি, আল্লাহদের সান উঠলে আল্লাহদের 100 গরু আইনা বাইনা এর বেচা কিনি করি। আমরা এই বছর লাভবান হবো। আর যদি 12-13 গরু আসে তাহলে আমরা ধরে গেছি 5-8 যদি বাজার যদি হয় একটু বাজার একটু নর্মাল যাবে, আর বাজার যদি 5-8 যদি একটু বাজারপত্র ঠিক মতো যাবে। তবে এখন পর্যন্ত ক্রেতা কম, দর্শনার্থী বেশি। বেশিরভাগই আসছেন বাজার যাচাই করতে। পরিবার নিয়েও গরু দেখতে আসছেন অনেকে। দরদাম জেনে নেয়ার মধ্যেই সীমাবদ্ধ সবাই।
হাটের আইডিয়া করা কিভাবে কিরকম দাম, এই বছর কিরকম দাম থাকবে বা গরুর শর্টেজ থাকবে কিনা। গরুগুলো আসতেছে, দেখতেছি আমরা, আনলোডিং হচ্ছে হাটে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমরা অনেক বেশি ভালোবেসে ফেলি। এখন আমরা দেখতে আসা আর কি, ঘুরতে আসা গরুর কি পরিমাণ দাম হচ্ছে সেটা দেখার জন্য আসছি আর কি। যেগুলো দেশি এবং দেশাল গরু এগুলোর প্রতি মানে কাস্টমারদের চাহিদা একটু বেশি থাকে। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী কোনো হাটেই গরুর বাজার এখনও জমেনি। ক্রেতাদের বড় একটি অংশ বিভিন্ন অ্যাগ্রো এবং ডেইরি ফার্ম কেন্দ্রিক হয়ে যাওয়ায় হাটে উপস্থিতি তুলনামূলক কম। বিভিন্ন জায়গায় ফার্ম হয়ে গেছে, ওই জন্য এখানে বাজার হাট গরুও সংখ্যা কমে গেছে, পাবলিকও কমে গেছে। এখন তো এগ্রো হয়ে যাওয়াতে মানুষজন এগ্রো থেকে গরু আগে অনেকেই নিয়ে নিবে। এগুলোতে ওরা লালন পালন করে বিক্রি করতেছে, আর মানুষ আর আগের মতো ওই ঝামেলা জঞ্জাট হয়ে আসতেও চায় না। ব্যাপারীরা বিভিন্ন আকারের গরু আনলেও ছোট গরুর চাহিদা বেশি, দামও তুলনামূলক চড়া। জ্বালানি ও গোখাদ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পশুর দামেও পড়বে বলছেন সংশ্লিষ্টরা। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ছে, সুতরাং এখানে পরিবহনে একটু কষ্ট বাড়বে এবং খাদ্যের খরচটা অলরেডি অনেক বেড়ে গেছে। সুতরাং এই বাড়তির জন্য দেখা যায় যে 15 থেকে 20% দাম বাড়তে পারে গতবারের তুলনায় এবছর। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবার চট্টগ্রামে প্রায় 8,18,125টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 7,83,180টি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা এবারে সরাসরি যুক্ত হব চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, আপনি তো হাট কিংবা ফার্ম যেটি বলি না কেন ঘুরে দেখেছেন, একটু বলবেন দরদাম কেমন দেখছেন? ক্রেতারা একটু বেশি বলছে দাম নিয়ে, একটু জানাবেন সেখানকার খবর আমাদের। ছোঁয়া, চট্টগ্রামের পশুর যে স্থায়ী 3টি হাট রয়েছে, সেই স্থায়ী 3টি হাটে কিন্তু এখন পর্যন্ত আমরা ক্রেতা দর্শনার্থী তেমন কোনো ভিড় দেখতে পাচ্ছি না। তবে চট্টগ্রামে প্রতি বছরই যেটি হয় যে খামার ভিত্তিক যেই গরুগুলো আসলে লালন পালন করে থাকেন দীর্ঘ বছর খানেক ধরে, সেই গরুগুলো দেখতে কিন্তু আমরা দেখি যে শুরু থেকে কিন্তু দর্শনার্থীদের যেমন ভিড় থাকে, পাশাপাশি কিন্তু আসলে আমরা দেখি ক্রেতাদেরও আসলে ভিড় থাকে। যেহেতু আপনি স্বাভাবিকভাবেই জেনে থাকবেন, চট্টগ্রামে আসলে অসংখ্য শিল্প গ্রুপ যেমন রয়েছে, পাশাপাশি তরুণ উদ্যোক্তা রয়েছে এবং তরুণ উদ্যোক্তাদের মধ্যে কিন্তু গত প্রায় 3-4 বছর বা 5 বছর ধরে কিন্তু গরু লালন পালনের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাই এবং সেটির প্রবণতা সবচেয়ে বেশি। তেমন একটি খামারে আমরা বর্তমানে রয়েছে এশিয়ান অ্যাগ্রো। এটিতে মূলত তারা এবার যেমনটি কর্তৃপক্ষ দাবি করছে, তারা 250-র মতো আসলে গরু রেখেছেন এই জায়গায়। তাদের প্রতিটি গরুর ওজন 200 থেকে শুরু এবং সেক্ষেত্রে তারা যেমনটি বলছেন যে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রেখেছেন এবারের কোরবানকে ঘিরে, কোরবানকে সামনে রেখে। সবচেয়ে বড় যে সুযোগ সুবিধা তারা যেটি বলছেন যে একেবারে ক্রেতারা কিন্তু অর্থাৎ এখন কোরবানের প্রায় 2 সপ্তাহ বাকি রয়েছে, সেক্ষেত্রে কোনো ক্রেতা যদি এখনই একটি গরু পারচেজ করেন অর্থাৎ ক্রয় করেন, তারা কোনোভাবেই আসলে সেটি ঘরে নিয়ে গিয়ে লালন পালন করতে হবে, দেখাশোনা করতে হবে। অর্থাৎ হাট থেকে গরু কিনলে যেটি হয় চিরায়ত যে ব্যাপারটি, এক্ষেত্রে সেটি নয়। তারা যেমনটি সুযোগ সুবিধা দিচ্ছেন, তারা এখানে সেটিকে খাইয়ে পরিয়ে একেবারে কোরবানের আগ দিন পর্যন্ত রাখবেন এবং পরবর্তীতে তারা সেটি মালিকের ঘরে পৌঁছে দেবেন। সব মিলিয়ে বলা চলে যে চট্টগ্রামে পশুর হাটে এখনো কিন্তু বেচা বিক্রি সেভাবে করে শুরু হয়নি, তবে ব্যাপারীরা দূর দূরান্ত থেকে চট্টগ্রামের পশুর হাটে কিন্তু তাদের যেই গরু সেগুলো নিয়ে আসছেন এবং খামার ভিত্তিক যেই বেচা বিক্রি সেটি কিন্তু বলা চলে যে চট্টগ্রামে প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং দর্শনার্থীদের ভিড় আমরা আসলে দেখতে পাচ্ছি। যেহেতু আজকে ছুটির দিন, স্বাভাবিকভাবেই চট্টগ্রামের খামারগুলোতে কিন্তু পশুর আমরা ভিড় দেখেছি। ক্রেতাদের ভিড় রয়েছে অনেক। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। 2025-2026 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ MBBS কোর্সের নতুন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সকালে নগরের খুলশী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ওমর ফারুক ইউসুফ। তিনি নবাগত তরুণ ছাত্রছাত্রীদেরকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যথোপযোগীভাবে প্রস্তুত করে মানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মাইচ ভান্ডারী গাউসিয়া হক কমিটির ৫ম কেন্দ্রীয় সম্মেলন। বদ্দারহাটে একটি কনভেনশন সেন্টারে এই সম্মেলনে দেশ বিদেশের সহস্রাধিক শাখার প্রায় ৩,০০০ প্রতিনিধি অংশ নেন। বক্তারা সাংগঠনিক তৎপরতা, মানবিক সহায়তা কার্যক্রম এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কমিটির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি সহ অন্যান্য নেতা ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈকালিক সংখ্যদান, একক ধর্মদেশনা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের চকবাজার নবপণ্ডিত বিহারে। বাংলাদেশ শিবলি মানবিক ফাউন্ডেশনের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উন্নত সমৃদ্ধ দেশ গঠনে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যের গুরুত্ব তুলে ধরেন। পরে 2025 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা উপস্থিত ছিলেন। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা 2026-এর তৃতীয় আসরের ফাইনাল খেলা। চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে এই আয়োজন হয়। উপজেলার আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় 1-0 গোলে মিরসরাই জেনারেল হাসপাতালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে টিম MBH স্পোর্টিং। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 1 মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।